তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শেখ হাসিনার কটাক্ষ বাক্যে জুলাইয়ের দিন খুশে উঠে বাংলাদেশ, সন্ধ্যায় উদ্বোধন জুলাই গণ অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠান। জুলাই আন্দোলনে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালে। রাজনৈতিক স্বার্থ হাসিনের সোহাগ হত্যাকাণ্ডকে ব্যবহার করা হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। শীর্ষ নেতাদের চরিত্র হননে ষড়যন্ত্র চলছে। পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য মিটফোর্ডের হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুর্বিসন্ধমূলকভাবে বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে কিনা সে ব্যাপারে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। পটুয়াখালীতে জুলাই পদযাত্রা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, দ্রুত জাতীয় সনদ ঘোষণার দাবি, বিচার ও সংস্কারের পরই নির্বাচন। জুলাই আন্দোলনে নারীদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বললেন আলী রিয়াজ। রাজনীতি রাষ্ট্র গঠনে নারীর মর্যাদাজনক অবস্থান সম্ভব। প্রাতিষ্ঠানিকভাবেই সাংবিধানিকভাবেই সমতার মর্যাদায় নারীকে অভিযুক্ত করবার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার। বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের 3 জন নিহত। ভালুকায় মা ও 2 শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের স্বাধীনতা সবচেয়ে হুমকিতে, ম্যাক্রোর সতর্কবার্তা। ইউক্রেনের আত্মরক্ষায় ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। 14 জুলাই স্বৈরাচার হাসিনার এক মন্তব্যে কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। যে আন্দোলন পুলিশের গুলি, গ্রেফতার, সেনা মোতায়েন এবং কারফিউকে উপেক্ষা করে ভেঙে গুড়িয়ে দেয় হাসিনার 16 বছরের স্বৈর শাসনকে। AM আজিমের রিপোর্ট। 36 দিনের জুলাই, যে ক্যালেন্ডারের প্রতিটি দিন ছিল অধিকার আদায়ের সংগ্রাম, লড়াই আর স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে যুদ্ধ, যার অন্যতম 14 জুলাই। কোটা বাতিলের দাবিতে তোলা স্লোগানে উত্তাল তখন পুরো দেশ। এরই মধ্যে তখনকার সরকার প্রধান শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে মন্তব্য করেন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যে মন্তব্য রক্তে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীদের। রাতেই হয় প্রতিবাদ মিছিল। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার বলে ওঠে স্লোগান। কোটা বিরোধী আন্দোলন হাসিনা তথা সরকার বিরোধী আন্দোলনের সূচনা হয় সেদিনই। শেখ হাসিনা আসলো এবং এসে বলল যে আমরা নাকি রাজাকারের নাতিপুতি। সো এই ঘটনাটাই মূলত একটা টার্নিং পয়েন্ট, যে শেখ হাসিনা তার ইউজুয়াল একটা ঢঙে স্টুডেন্টদেরকে সে বেসিক্যালি পোক করছিল। পোক করার পরই স্টুডেন্টরা তারা কিন্তু আমরা রাস্তায় নেমে আসি। এর পরের দিন 15 জুলাই হাসিনার নির্দেশে ছাত্রলীগ হয়ে ওঠে নরপিশাচ। আন্দোলনকারীদের রক্তে সেদিন রঞ্জিত হয় ঢাকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের উপর আক্রমণ করা হলো এবং সেখানে অনেক নারী শিক্ষার্থী আহত হন এবং নারীরা ভেবেছিলেন যে হয়তো তাদেরকে আঘাত করা হবে না, কিন্তু তাদেরকেও আঘাত করা হলো। অনেকেই খুবই বাজেভাবে আহত হলো। রক্ত দেখার পরপরই মনে হয়েছে যে হয়তো জানটা দিয়ে দেই, জানটা দিয়ে দিলেই হয়তো সর্বোচ্চটা করতে পারতাম দেশের জন্য। স্লোগান ওঠে সহপাঠী হত্যার বিচারের। তবে সেখানেও আসে গুলি, যা চূড়ান্তভাবে এক দফা সরকার পতন আন্দোলনের দিকে নিয়ে যায় কোটা বিরোধী আন্দোলনকে। AM আজিম, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে সারা দেশের মতো নারায়ণগঞ্জে ছাত্র জনতাও প্রাণপণ লড়াইয়ে নেমেছিল রাজপথে। আন্দোলনের সময় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। নগরীর বিবি রোডে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ অস্ত্রধারী নেতাকর্মীদের ভয়ঙ্কর সব মরণাস্ত্রের সামনে দাঁড়িয়েছিল ছাত্র জনতারা। বিল্লাল হোসেনের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। গেল বছর জুলাইয়ে দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা হলে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা মিলিত হয়ে সড়ক মহাসড়কে বিক্ষোভ শুরু করে। 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত টানা 21 দিন রাজপথ দখলে রাখে ছাত্র জনতা। আন্দোলনে নির্মমভাবে প্রাণ হারায় অন্তত অর্ধশতাধিক মানুষ।
দিনভর থেমে থেমে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্র জনতার ব্যাপক সংঘর্ষ হয়। টানা কয়েকদিন ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় সশস্ত্র শামীম ওসমান বাহিনী। আন্দোলনকারীদের উপর গুলি ছোড়া হয় হেলিকপ্টার থেকেও। ভয়ঙ্কর হত্যাকাণ্ডে প্রতিদিন বাড়তে থাকে মৃত্যুর মিছিল। অস্ত্র সহ পুলিশের সাথে শামীম ওসমানের সকল বাহিনী অস্ত্র সহ রাস্তায় শুধু মহড়াই নয়, ছাত্রদের উপর জনতার উপর হামলা করেছে, তাদের উপর গুলি চালিয়েছে। আমাদের চোখে জুলাইয়ের প্রতিদিন ছিল উদ্বিগ্ন, উৎকণ্ঠা, মৃত্যু ভয়, গ্রেফতারের ভয় এবং একটু আশা, এই স্বৈরাচার থেকে মুক্তি পাওয়ার যে আশা। সড়কে অবস্থান করা আন্দোলনকারীদের পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া আহতদের উপরও হামলা করা হয়। আমি যখন খানপুর হসপিটালে চিকিৎসা সেবা নিতে যাই, আমি দেখি সেখানে ছাত্রলীগের কর্মীরা যারা আহত হয়েছিল তারা যখন বেরিয়ে আসছে তখন তাদের উপর হামলা করছে। আহতকে আমরা বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলাম, খানপুরে, ভিক্টোরিয়া। ওখান থেকে দাঁড়িয়ে বলতেছে শামীম ওসমান নির্দেশ যে কোন কাউকে চিকিৎসা দেওয়া যাবে না। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি, হত্যাযজ্ঞ ও হামলায় জড়িত আওয়ামী লীগের ক্যাডারদের শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই ভবিষ্যতে যাতে এই ধরনের হত্যাকাণ্ড সংঘটিত না হয় তার জন্য এটার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং বিচার হওয়া দরকার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আন্দোলনে শহীদ পরিবারগুলোর পাশে থাকার পাশাপাশি আহতদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন। শহীদ পরিবারদেরকে আমরা তাদের পাশে থেকেছি এবং তাদেরকে সহায়তা করেছি। আমরা আশা করি সামনের দিনও যে সমস্যায় তারা আসুক, আমরা তাদের পাশে আছি এবং তাদের সহায়তা করব। গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে অন্তত 54 জন শহীদ হন। এর মধ্যে স্থানীয় বাসিন্দা 21 জন, বাকি 33 জনের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই গণ অভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠান মালা শুরু হচ্ছে আজ সন্ধ্যা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই উইমেন্স ডে উদযাপন করা হবে। এই উপলক্ষে অডিও ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো এর আয়োজন করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। সন্ধ্যা 6:30টায় উদ্বোধন করা হবে জুলাই গণ অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানের। বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিভিন্ন প্রোগ্রাম হবে, কিছু প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে। তার মধ্যে প্রথম প্রোগ্রামটা হচ্ছে গিয়ে 14 তারিখ রাতের সেলিব্রেশন। আপনারা জানেন যে আমাদের বীর কন্যারা 14 তারিখ রাতে হল থেকে বেরিয়ে এসেছিল। এই অনুষ্ঠান, সেই আয়োজনটাকেই সেলিব্রেট করার জন্য একটা প্রোগ্রাম হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর 15 তারিখে হবে, 16 তারিখে আছে, 17 তারিখে আছে, এভাবে সারা মাস জুড়ে চলবে। 5 তারিখে আমাদের ফাইনাল প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় হবে। মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আজ সোমবার বিকেল থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে ওই সময়ে অন্যান্য স্টেশনে মেট্রো রেলের চলাচল স্বাভাবিক থাকবে, কেবল ঢাবি স্টেশনে দাঁড়াবে না কোনো ট্রেন। রোববার মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের DMTCL এর ব্যবস্থাপক রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠান উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কার্যবিরতির কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে একটি বিশেষ মহল সোহাগ হত্যাকাণ্ডকে নিয়ে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য অজুহাত হিসেবে ব্যবহার করছে কিনা সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সোহাগ হত্যার সুষ্ঠু প্রমাণ থাকা সত্ত্বেও একটি চিহ্নিত মহল বিএনপির নামে বদনাম করছে। আর যারা জাতীয় নির্বাচনকে প্রতিহত করে ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাদেরকে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। সমসাময়িক বিষয় নিয়ে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উঠে আসে সাম্প্রতিক চকবাজারে নিহত সোহাগ হত্যাকাণ্ডের বিষয়টি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার করা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে বিএনপি ও শীর্ষ নেতাদের নামে অপপ্রচার চালাচ্ছে। যাদের নাম এসেছে তাদের মধ্যে বিএনপির সঙ্গে জড়িত যে 2-1 নাম এসছে তাদেরকে দলীয় শৃঙ্খলা আলোকে আজীবন বহিষ্কারের মতো সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করতে সোহাগ হত্যাকাণ্ডকে কোনো একটি বিশেষ মহল অজুহাত হিসেবে ব্যবহার করছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য
বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও বিএনপিকে দায়ী করে একটি বিশেষ মহল বিক্ষোভ মিছিল ও অশ্লীল ভাষা প্রয়োগ করায় রাজনৈতিক সংস্কৃতিতে আবারও ফ্যাসিবাদের দিকে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও বিশেষ একটি রাজনৈতিক দল তার প্রধান নেতৃত্বকে দায়ী করে বিক্ষোভ মিছিল আয়োজন এবং অশ্লীল ভাষা প্রয়োগ করে রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে ফিরে নিয়ে যাচ্ছে কিনা সেটা জনগণের সামনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। সোহাগ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এবং একটি বৃহত্তম রাজনৈতিক। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রের ভেতর বাহির থেকে গভীর চক্রান্ত চলছে, যেখানে টার্গেট করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। জানান, তারেক রহমান কোনো অপরাধীকে প্রশ্রয় দেননি। এখন পর্যন্ত তাদের রাজনৈতিক সংগঠনের 5 থেকে 6,000 কর্মীর বিরুদ্ধে বিভিন্ন কারণে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। বিএনপি বৃহৎ পরিবার, বিভিন্ন জায়গায় অনেকে বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মের চেষ্টা করছে। এসব জানার সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান। রিজভী আরো বলেন, বিএনপির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, তাতে যুক্ত হয়েছে কয়েকটি রাজনৈতিক দল। আজকে রাষ্ট্রের ভেতর বাহির থেকে গভীর চক্রান্ত চলছে। গভীর চক্রান্তের টার্গেট করা হয়েছে যিনি শেখ হাসিনার আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যাকে বন্দী করে কারাগারের ভিতরে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার নিশ্চিত করতে বলে দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণার দাবিও জানান তিনি। সোমবার দেশ করতে জুলাই পদযাত্রার 14তম দিনে পটুয়াখালীতে সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে দুপুর 12টার দিকে সার্কিট হাউস সংলগ্ন শহীদ হৃদয় তরুয়া স্কোয়ার থেকে শুরু হয় নিউ মার্কেট, লঞ্চঘাট, চকবাজার, পুরান বাজার, মুঘল সিনেমা হল, বনানী ঘুরে পুনরায় শহীদ হৃদয় তরুয়া চত্বরে এসে শেষ হয় পদযাত্রা। পদযাত্রাকালে শহীদ হৃদয় তরুয়ার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন নেতারা। এরপর শহীদ হৃদয় তরুয়া স্কোয়ারে শুরু হয় সমাবেশ। দর্শক, জুলাই পদযাত্রার অংশ হিসেবে পটুয়াখালীতে হবে এনসিপির পথসভা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। ইব্রাহিম, আপনি আমাদের জানাবেন পটুয়াখালীতে এনসিপির পথসভা ঘিরে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা? ধন্যবাদ। যেমনটি বলেছিলেন, আসলে সকাল থেকেই ছোট ছোট মিছিল, ব্যানার, ফেস্টুন নিয়ে কিন্তু এই পথসভায় এসেছে এনসিপির যে নেতাকর্মী আছে তারা সবাই। এবং গতকাল রাত থেকে কিন্তু এনসিপির যে ঢাকার যে নেতাকর্মী তারা কিন্তু রাতেই পটুয়াখালীতে অবস্থান করছেন এবং 11:30টায় কিন্তু তারা এই পথসভায় নেমেছেন এবং এই পথসভায় যাওয়া অবস্থায় কিন্তু তারা বিভিন্ন লোকের সাথে কথা বলেছেন, লিফলেট বিতরণ করেছেন এবং যারা জুলাইতে গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সাথেও কিন্তু তারা দেখা করেছেন। এবং এখন কিন্তু আসলে পথসভা অনুষ্ঠান কিন্তু শেষ হয়েছে। তাদের যে নেতাকর্মী তারা এখনো কিন্তু আসলে আছেন, যেহেতু বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্য কিন্তু তারা যেতে পারতেছে না। এছাড়া কিন্তু আপনার এই যে পথসভায় যে উপস্থিত হয়েছেন সেটা হলো আপনার সমাবেশে উপস্থিত থাকার জন্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক দক্ষিণের হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক উত্তর সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা সহ কেন্দ্রীয় নেতাবৃন্দ। এছাড়া কিন্তু আপনার গতকাল থেকেই কিন্তু বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন দ্বারা কিন্তু পটুয়াখালীতে যে সব জায়গা কিন্তু তারা তাদের নেতাকর্মী দিয়ে ভরিয়ে দিয়েছেন এবং বড় বড় গেট করেছেন যে তাদের নেতাকর্মীর আগমন উপলক্ষে। এবং এখানে তার নেতাকর্মীরা যেটা বলেছেন যে এখানে আপনার এই পটুয়াখালী থেকে শুরু করে যতগুলো ডিস্ট্রিক্ট এবং যতগুলো বিভাগ
বিভাগ আছে সব জায়গায় কিন্তু তারা তাদের এই পথসভা অনুষ্ঠান করবেন এবং তাদের দলকে আরো শক্তিশালী করার জন্য যা যা করা দরকার তারা করবেন। এবং এই বর্তমানে ঘটে যাওয়া যে দুর্ঘটনাগুলো সেই ঘটনাকেও তারা কিন্তু নিন্দা জানিয়েছেন এবং তারা বলতে তারা দলের কেউ হতে পারে না এবং তাদের এনসিপি আগামী নির্বাচনে তারা কিন্তু নির্বাচন করবেন বলে এটাও জানিয়েছেন এবং তাদের পটুয়াখালী থেকে শুরু করে যে কটা আসন আছে তারা সেই আসনে কিন্তু তাদের সংসদ নির্বাচনের প্রার্থী করবেন। এই ছিল পটুয়াখালী থেকে এনসিপির সর্বশেষ খবর নিয়ে আমার কাছে এখনকার মতো তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, পটুয়াখালীতে এনসিপির পথসভা ঘিরে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক প্রতিষ্ঠান সিআরআই ও সূচনা ফাউন্ডেশনে দুর্নীতির অভিযোগে নথি চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম গতকাল এ সংক্রান্ত নথিপত্র আজ সোমবারের মধ্যে সরবরাহের জন্য অনুরোধ করেছেন এনবিআরকে। দুদকের চিঠিতে বলা হয়, সূচনা ফাউন্ডেশনকে দান ও অনুদান প্রদানকারীর আয়কর থেকে অব্যাহতি প্রদান সংক্রান্ত যাবতীয় নথি চাওয়া হয়েছে। পাশাপাশি এসব নথি সংরক্ষণকারী কর্মকর্তা ও কর্মচারীর বিস্তারিত তথ্য চাওয়া হয় এই চিঠিতে। সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইমা ওয়াজেদ হোসেন পুতুল ও অন্যান্যদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সিআরআই ট্রাস্টি সচিব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগ রয়েছে। এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ। সোমবার সকালে রাজধানীর পুরান ঢাকার সাইদ খোকন অডিটোরিয়ামে 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী তুলে দেয় সংগঠনটির নেতারা। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে নেতারা বলেন, বিগত সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের হল দখলে নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে। আগামীর বাংলাদেশে শিক্ষার বিকাশ অব্যাহত রাখতে সন্ত্রাস ও চাঁদাবাজের দমন করতে হবে। দর্শক, ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচির খবর জানাতে নয়াপল্টন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আপনি আমাদের জানাবেন কর্মসূচিতে ছাত্রদল নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন, কি বলছেন নেতারা? না, এই মুহূর্তে আমি আছি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানে কিন্তু আজকে যে ছাত্রদলের পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল, যে বিক্ষোভ মিছিল দুপুর 2টা থেকে শুরু হওয়ার কথা, সেটি আসলে কিছুক্ষণ বাদেই শুরু হবে এবং ইতিমধ্যে কিন্তু ছাত্রদলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে আজকে এই মিছিলের মাধ্যমে যে একটা গুপ্ত সংগঠন তাদের নামে যে প্রোপাগান্ডা ছাড়াচ্ছে বা বিএনপির নামে বা শীর্ষ নেতৃবৃন্দের সাথে যেসব অপপ্রচার চালাচ্ছে, আসলে তাদের প্রতিবাদী আজকের এই শান্তিপূর্ণ বিক্ষোভ তারা করবেন। আমরা একটু কথা বলবো যে বিএনপির ছাত্রদলের যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আপনার আমানুল্লাহ আহমদ, তিনি একটু কথা বলছেন, আমরা একটু কথা বলবো তার সাথে। কোনো আস্থা নেই, তারা মনে করে যে বাংলাদেশে যদি একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তাদের অস্তিত্ব বিলীন হবে। সেই কারণে নির্বাচনকে পরিকল্পিতভাবে বানচাল করার জন্য সারা দেশে ডেমোক্রেসির পরিবর্তে মবক্রেসি চালু করেছে এই সংগঠন। সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষ বিশ্বাস করতে চায় এই ধরনের কোন মবক্রেসি বাংলাদেশের কোন ক্যাম্পাসে আর একদিনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদল সহ্য করবে না ইনশাআল্লাহ। সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই ধরনের মবক্রেসি প্রতিহত করতে ছাত্রদল বদ্ধপরিকর রয়েছে এবং আমরা চেয়েছিলাম যে জুলাইয়ের যে ঐক্য, বিশেষ করে 5ই আগস্টে যে বাংলাদেশে অভূতপূর্ব ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ছিল সেটি অটুট থাকুক। কিন্তু আপনারা দেখবেন যে আমাদেরকে ধৈর্যের সর্বোচ্চ সীমায় আমরা ধৈর্য ধারণ করেছি, তারপরও আমাদের নেতা, সর্বোচ্চ নেত্রী তাদেরকে নিয়ে পর্যন্ত বিনা কারণে কি সমস্ত অশ্লীল স্লোগান, শব্দচয়ন
তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, এই সমস্ত কিছু গুপ্ত রাজনীতির অংশ বলে আমরা মনে করছি। এবং আজকের এই প্রোগ্রাম থেকে ছাত্রদল বার্তা দিতে চায়, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আর কোন ধরনের মবক্রেসি সহ্য করবে না এবং এই মব সৃষ্টিকারী সন্ত্রাসীদেরকে আমরা রাজপথে প্রতিহত করবো ইনশাআল্লাহ। মাঝে মধ্যে দেখি তারা কথা বলে, মানে যারা বিরোধী দলে আছে বা যারা এই যে দলগুলোর মধ্যে বেশিরভাগ বিরোধী আন্দোলন ছিল, সবগুলো দলের শীর্ষ পর্যায়ের নেতারা কিন্তু এখনো নানা সময় আমরা দেখি তারা কথা বলে বা তাদের বিভিন্ন চেষ্টা কিন্তু আমাদের চোখে পড়ে। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, এমনিতে বক্তব্য বিবৃতিতেও। তারপরও কেন এমনটি হচ্ছে? শীর্ষ নেতৃত্বের পর্যায়ে থেকে কিন্তু কখনো এই ধরনের বক্তব্য। শীর্ষ নেতৃবৃন্দ যে যোগাযোগ করে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, এবং জনাব তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনাদের আন্তরিকতা 5ই আগস্ট পরবর্তী সময় আপনারা দেখেছেন যে ওনারা কোনোভাবেই প্রফেসর ইউনূসের সরকারকে ব্যর্থ হতে দেওয়া এবং জুলাইয়ের ঐক্য বিনষ্ট হয় এমন কোনো বক্তব্য আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে দেওয়া হয়নি। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে কারা এই পরিস্থিতি তৈরি করলো, তারা এখনো, আপনি জানেন, আমি প্রকাশ্যে বলতে চাই, জামায়াত ইসলামের তাদের সাংগঠনিক পরিকল্পনার একটি অংশ হচ্ছে মবক্রেসি তৈরি করে নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করা। সেটি যদি মুখোমুখিও জামাতের আমির সাহেব জিন্দাওয়ালি উনি বলে থাকেন যে ওনারা ঐক্য চান, কিন্তু সরাসরি ওনাদের নির্দেশনায় সারা দেশে এই সমস্ত কার্যক্রম হচ্ছে। কারণ ওনারা বিভিন্ন সময় বলে থাকেন যে ওনাদের কথা ছাড়া নাকি একটা নেতাকর্মীও নড়ে চড়ে না। তাহলে এই যে মব হচ্ছে ওনাদের নেতাকর্মীরা করছে, এটা কার ইশারায়? সুতরাং যদি দর্শক, আমরা আমাদের সহকর্মী জানাচ্ছিলেন ছাত্রদলের কর্মসূচি সর্বশেষ। জুলাই আন্দোলনে নারীদের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সোমবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় ধাপের বৈঠকে কথা বলেন তিনি। জানান, রাজনীতি রাষ্ট্র গঠনে নারীকে মর্যাদাজনক অবস্থায় প্রতিষ্ঠিত করা সম্ভব। আরো জানাচ্ছেন AH হিমেল। সোমবার বেলা 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপে 13তম দিনের বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর পাশাপাশি সংসদে সংরক্ষিত নারী আসন নিয়ে বড় ধরনের সংস্কার প্রস্তাব দিয়েছে কমিশন। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। রাজনীতি রাষ্ট্র গঠনে নারীকে মর্যাদাজনক অবস্থায় প্রতিষ্ঠিত করা সম্ভব বলে প্রত্যাশা জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, জুলাই আন্দোলনে নারীদের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যেভাবে অপমান করা হয়েছিল, অবমাননা করা হয়েছিল ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে, নারীদেরকে, তার বিরুদ্ধে তারা যে প্রতিবাদ এবং প্রতিরোধ রচনা করেছিলেন, সেটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে বেগবান করেছিল, একটু পরিবর্তনের দিকে নিয়ে গিয়েছিল। বৈঠকে বিএনপি, জামাত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য না, সরকার চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে কক্সবাজারে সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু ও মাদক পাচার বিষয়ক এক সভায় কথা বলেন তিনি। কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে এ সভা হয়। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ছাড়াও সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি, আনসার, APBN, কোস্টগার্ড, টুরিস্ট পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মব ভাইলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। যদি কেউ কোনো কিছু করতে যায়, তারা আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করে। নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারণ নেই। চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। যে চাঁদাবাজি যে পরিচয় তার হোক না কেন, সে যত উচ্চ লেভেলের হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ শিশু হাসপাতালে সম্প্রতি বিধি বহির্ভূতভাবে 65 জন চিকিৎসক নিয়োগের বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তদন্ত শেষে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা শেষে তিনি কথা বলেন কোনো অনিয়ম হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সম্প্রতি ডেঙ্গু সংক্রমণের হার বৃদ্ধি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রোগীর চাপ বাড়লেও চিকিৎসায় ব্যাঘাত ঘটবে না, তবে এডিস মশার ধরন পরিবর্তন হওয়া ও কীটনাশক প্রতিরোধী হওয়ায় এটি নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। এই যে ন্যায্য পরিবার, ন্যায্য বিশ্ব আমরা গড়ব, এই ন্যায্য বিশ্ব গড়ার জন্য সমতার দরকার।
আমাদের এই সমতা কতটুকু আছে? যদি পরিবার পরিকল্পনার কথা আমরা বলি, এই জায়গায় আমরা অনেকটুকু এগিয়েছি। অতীতে যা ছিল আজকে তার থেকে আমরা অনেকটুকু পথ পরিক্রমা অনেকটুকু এগিয়ে গেছি, কিন্তু কোভিডের পরে আমরা মনে হয় আবার থমকে গেছি। বান্দরবানের থানচির চিম্বুক সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3 জন নিহত হয়েছেন। সোমবার ভোরে চিম্বুক রাংলাই হেডম্যান পাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফার বিস্ফোরণে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রেংথেং এর ছেলে তুমলে, মৃত পাড়াও এর স্ত্রী উরকান এবং মৃত মেনরাও এর স্ত্রী রাওলেং। পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার জানান, একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে সেখানের বৈদ্যুতিক তারে জড়িয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর 2 জনের মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়মনসিংহের ভালুকায় মা ও 2 শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা 11:30টায় পৌর শহরের টিএনটি রোডের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, স্থানীয়রা সকালে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। কি কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফেনী ও নোয়াখালীতে কমতে শুরু করেছে বন্যা ও জলাবদ্ধতার পানি। এর সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। ফেনীতে বন্যা কবলিত নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দুর্গত এলাকায় পানি কমার সঙ্গে ফুটে উঠেছে ক্ষতচিত্র। অনেক এলাকায় এখনো খাদ্য ও নিরাপদ পানির সংকট রয়েছে। এতে বানভাসী মানুষ নতুন করে ভোগান্তিতে পড়ছে। এদিকে নোয়াখালীতে অতিবর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা কমতে শুরু করেছে। তবে কবিরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল এখনও পানিতে ডুবে আছে। এছাড়াও নোয়াখালী পৌরসভায় 9টি ওয়ার্ডের বিভিন্ন সড়কেও রয়েছে পানি। বন্যা দুর্গত এলাকায় কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ তথ্য মতে আমাদের 121টি গ্রাম থেকে পানি নেমে গিয়েছে। এখনও প্রায় 16টি গ্রামে পানি আছে। আমাদের এই মুহূর্তে 4.5 শতাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে আছেন। বাকিরা সবাই প্রায় 9,000 মানুষ যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা নেমে গিয়েছেন। প্রাথমিক তথ্য মতে আমাদের প্রায় 100টির মতো ঘর আংশিক অথবা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালী বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হতেন সহকর্মী মাওলা সুজন। সুজন, আপনি আমাদের জানাবেন ক্ষয়ক্ষতির চিহ্ন কেমন দেখতে পাচ্ছেন, কি বলছেন স্থানীয়রা, আর নোয়াখালীতে দুর্গতদের সহায়তায় কি উদ্যোগ নেওয়া হচ্ছে? আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই যে অতিবর্ষণের ফলে নোয়াখালীতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তা কিন্তু এখনো বহমান রয়েছে। তো তেমনই একটি এলাকা আমি দাঁড়িয়ে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে নোয়াখালী পৌরসভার একটি চিত্র আপনি দেখতে পাচ্ছেন যে নোয়াখালী পৌরসভার 3 নং ওয়ার্ডের যে একটি চিত্র আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন যে বাড়ির আঙ্গিনায় কিন্তু এখনো পানি যে জলাবদ্ধতা রয়েছে। একই সাথে বাড়ির সামনে কিন্তু যে পানির যে আপনি যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অতিবর্ষার ফলে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই চিত্র শুধু এখানে নয়, নোয়াখালী পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই 9টি ওয়ার্ডে এই চিত্র রয়েছে। প্রতিটি 9টি ওয়ার্ডের যেসব যে অলিগলি রয়েছে, বিভিন্ন যে নিম্নাঞ্চলের বাড়ি রয়েছে, সেগুলো কিন্তু যে এইভাবে পানিতে সয়লাভ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে যদি বলি যে শুধু নোয়াখালী পৌরসভা নয়, নোয়াখালীর 6টি উপজেলা যে 57টি ইউনিয়ন জলাবদ্ধতার কবলে পড়েছিল সেগুলোর একই চিত্র আমরা জানতে পেরেছি। বিশেষ করে নোয়াখালীর কোম্পানিগঞ্জ এবং কবিরহাট উপজেলা কিন্তু এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। একই সাথে যে প্রান্তিক যে রাস্তাগুলো রয়েছে, গ্রামীণ যে সড়কগুলো রয়েছে, যে ওগুলো কিন্তু এখনো পানিতে তলিয়ে যাওয়ায় কিন্তু যোগাযোগ ব্যবস্থা এক প্রকার যে যোগাযোগে এক প্রকার দুর্ভোগে পোহাতে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে। আর যদি যে আশ্রয় কেন্দ্রের সংখ্যা বলতে চাই, যে বর্তমানে 27টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1000-এর বেশি মানুষজন আশ্রয় কেন্দ্রে রয়েছে। তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে, যে এবং
একই সাথে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কিন্তু যে 29টি মেডিকেল টিম কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া যে প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতি সার্বক্ষণিক নজরদারিতে তারা যে প্রশাসন তাদের উপর সার্বক্ষণিক নজর রাখছেন। তো আর যদি আমি কৃষি খাতের যদি একটু ক্ষয়ক্ষতির কথা বলতে চাই, যে সেটি হচ্ছে যে নোয়াখালীতে প্রায় 5199 হেক্টর যে জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যে আমনের বীজতলা রয়েছে, আউশের বীজতলা রয়েছে, একই সাথে যে গ্রীষ্মকালীন এবং শরৎকালীন যে শাকসবজির আবাদ সেটিও কিন্তু পানির তলায় কিন্তু নিমজ্জিত রয়েছে। ফলে কিন্তু যে সামনে যে রবি মৌসুম আসছে এবং শাকসবজির মৌসুম আসছে, সেটি কিন্তু বাজারে একটা সংকট সৃষ্টি হতে পারে এবং কৃষকরা কিন্তু যে লোকসানের কবলে পড়তে পারেন। কেননা এই পানি নেমে যাওয়ার পর তারা হয়তো পুনরায় আবার তাদের বীজ রোপণ করবেন, কিন্তু সামনে যে আবার বর্ষা মৌসুমের যে দীর্ঘ সময় রয়েছে, সেটিতে যদি আবার এই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়, কিন্তু তারা যে বারবার ক্ষতির সম্মুখীন মতো। এক্ষেত্রে তারা জানিয়েছেন যে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা যাতে সৃষ্টি না হয়, এ থেকে তারা পরিত্রাণ চান, টেকসই তারা একটি যে দীর্ঘস্থায়ী সমাধান চান। আর নোয়াখালী পৌরবাসী যেটি বলছে যে নোয়াখালী পৌরসভার মূলত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে যে পৌরসভার যেসব খাল রয়েছে বা যেসব খালি জায়গা রয়েছে, জলাশয় রয়েছে, এগুলো অবৈধ দখলে থাকা কিন্তু এই জলাবদ্ধতা দীর্ঘ সৃষ্টি হচ্ছে। এই অবৈধ দখল মুক্ত করা গেলেই কিন্তু যে নোয়াখালী পৌরসভা থেকে কিন্তু যে জলাবদ্ধতা দূর হবে। তো এই যে জেলা আবহাওয়া অফিস জানিয়েছে যে নোয়াখালীতে আগামী 24 ঘন্টায় কিন্তু যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি হলে কিন্তু জলাবদ্ধতা একটু ভারী প্রকট আকার ধারণ করতে পারে। এ হচ্ছে জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।